আচ্ছা, গতকালকে আমরা যতদূর করছিলাম আমি সেটাকে হালকা একটু রিভিউ করি। গত ক্লাসে আমরা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, মেবি এটা আমরা লিখেছিলাম, তাই না? হ্যাঁ এটা লিখেছিলাম, সরি অনেক ছোট হয়ে গেল। বোঝা যাচ্ছে না স্ক্রিন? জি ভাই যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমত ব্যাংক সমন্বয় বিবরণীর অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশনের আমরা একটা সংজ্ঞা লিখেছিলাম। আচ্ছা, এটা কেন আসছে বারবার? আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা দুইটা পদ্ধতিতে আমাদের পরীক্ষায় আসে, তাই তো? ভাইয়া কথা রিপিট হচ্ছে। কথা রিপিট করছে, ডাবল আসতেছে। আচ্ছা সবাই একটু কারো পাশে কি কোনো নয়েজ আছে? না ভাইয়া। আচ্ছা একটু এখন ঠিক আছে, এখন তো আপনার কথা শোনা যাচ্ছে। না ভাইয়া এখনো সবার আসছে ডাবল। কথাই রিপিট আসতেছে। রিপিট হচ্ছে তো? হ্যাঁ সবার কথাই রিপিট আসতেছে। আচ্ছা সবাই তাহলে মাইক্রোফোনটা অফ করে দেন, যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করে কথা বলবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমার কথা এবার শোনা যাচ্ছে? কোনো রিপিট আছে? না ভাইয়া সমস্যা নেই। না ভাই। আপনি যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করবেন, কথা বলা শেষ হলে অফ করে দিবেন, তাহলে আর কোনো নয়েজ হবে না, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে 4টা পদ্ধতি লেখা আছে, কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এটা আর কি 2টা পদ্ধতিতে পরীক্ষায় আসে। একটা বলেছিলাম বোথ ব্যালেন্স মেথড, আরেকটা বলেছিলাম সিঙ্গেল ব্যালেন্স মেথড। আর এই অঙ্কগুলোতে নরমালি 4টা ব্যালেন্স থাকে। এগুলো কি মুখস্থ হয়েছে সবার? হ্যাঁ ভাইয়া হইছে। আচ্ছা 4টা ব্যালেন্স কি কি বলেন? বই দেখে বলবেন না, খাতা দেখে না, মুখস্থ বলবেন। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ডিপোজিটার বুক। 2 নম্বর ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যাংক বুক। 3 নম্বর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, আর 4 নম্বর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। আচ্ছা আমি সবাইকে বিশ্বাস করছি যে কেউ খাতা দেখে বলনি, ঠিক আছে? যাই হোক, ফাঁকি দিলে তোমারই লস, আমার লস না, এটা মাথায় রাখতে হবে। জি ভাই। আচ্ছা 4টা ব্যালেন্স আছে। এরপরে আমরা বলছিলাম যে 4টা ব্যালেন্সের ভেতর থেকে যাই হোক না কেন আমাদের 2টা মেথডে অঙ্ক হয়, একটা হচ্ছে বোথ ব্যালেন্স মেথডে, আরেকটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স মেথডে। সিঙ্গেল ব্যালেন্স মেথড। হ্যাঁ, বোথ ব্যালেন্স মেথডের জন্য আমাদের কিছু রুলস, আমরা 7টা পয়েন্ট মুখস্থ করতে বলছিলাম গত ক্লাসে। বলছিলাম ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট মানে কোন বুকে প্লাস? পাসবুকে প্লাস। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অঙ্ক করার জন্য এটা মুখস্থ রাখতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট যখনই বলবে তখন মাথার ভিতরে সেট আপ করে নিতে হবে ডিপোজিট ইন ট্রানজিট মানে পাসবুকে প্লাস হবে। আউটস্ট্যান্ডিং চেক বা ইস্যু চেক এটা বললে পাসবুক থেকে কি হবে? পাসবুকে মাইনাস। মিউট কর। তারপরে ব্যাংক ইরর সেটা প্লাসও হতে পারে, মাইনাসও হইতে পারে। তারপরে ক্যাশবুক, ক্যাশবুকের ক্ষেত্রে আমাদের বলা ছিল নোটস কালেক্টেড বাই ব্যাংক এন্ড আদার্স ক্রেডিট মেমো। এটা বললে হচ্ছে ক্যাশবুকে যোগ হবে, এনএসএফ চেক হলে ক্যাশবুকে থেকে মাইনাস যাবে, বিয়োগ হবে। হ্যাঁ। তারপরে চেক প্রিন্টিং কস্ট, তারপরে আদার সার্ভিস চার্জ, যে কোনো সার্ভিস চার্জ আর কি, সেটা ক্যাশবুক থেকে মাইনাস হবে। অর্থাৎ ইরর, এই যে আবার একটা ইরর আসছে, ক্যাশবুক ইরর, এটা প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। মাইনাসও মাথায় রাখতে হবে যে কোনো ইররটা যে কোনো বইতে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। হ্যাঁ, এবার এইখানে আমাদের গত ক্লাসে আমরা আরেকটু আলোচনা করেছিলাম, হ্যাঁ এই 4টা আলোচনা করেছিলাম আমরা, যে আমার অ্যাকাউন্ট নামে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করছিলাম এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব রাখে কয়জন? দুইজন। একটা ক্যাশবুক আর একটা পাসবুক। পাসবুক মানে কোন বই? ব্যাংকের বই। ব্যাংকের বই। আর ক্যাশবুক মানে
নিজের বই। নিজের বই। আচ্ছা, নিজের কাছে কয়টা ডকুমেন্টস থাকে? দুইটা ডকুমেন্টস। একটা হচ্ছে টাকা জমা দেওয়ার হ্যাঁ। জন্য একটা ডিপোজিটর রিসিট থাকে, আর একটা হচ্ছে আমাদের টাকা তোলার জন্য Check. এটা হচ্ছে চেক থাকে। অর্থাৎ আমাদের কাছে দুইটা ডকুমেন্টস থাকে। এই দুইটা ডকুমেন্টস ডিপোজিটর বুক দিয়ে আমরা টাকা জমা দিই, আর চেক দিয়ে হচ্ছে টাকাগুলো কি করে নিই? তুলে নিই। আর গত তুলে ক্লাসে নিই। বলেছিলাম যখন দুই বইয়ের ব্যালেন্স, কারণ এই যে আমরা হিসাব রাখতেছি দুইজন ব্যক্তি, কিন্তু অ্যাকাউন্ট কয়টা? একটা নাকি দুইটা? একটা। একটা। তার মানে উভয়ের অঙ্কের ব্যালেন্স কি হবে? সমান হবে। সমান হবে। হবে। যখন সমান হয় না তখন হচ্ছে আমাদের কাছে নিয়ে আসে বলে যে ভাই আমাদের এই অঙ্কটা একটু মিলাই দেন। অর্থাৎ আমাদের কাছে যে কোশ্চেন গুলো থাকবে সে প্রত্যেকটা লেনদেনে ভুল আছে, এক পক্ষের ভুল আছে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ডিপোজিট করলে উভয় বইতে কি হবে? প্লাস হবে। Plus হবে। এই যে আমরা 1,50,000 টাকা বলছিলাম, 1,50,000 টাকা, 1,50,000 টাকা প্লাস মানে কি? জমা দিছে, তাই তো? হ্যাঁ। তাহলে 1,50,000 টাকা জমা দিছে, তাহলে জমা দিলে ক্যাশ বুকে প্লাস হবে, আর অপোজিট পাশে পাসবুকে কি হবে? প্লাস হবে। প্লাস হবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা একটু মাথায় রাখতে হবে। টাকা যদি জমা দেয়া হয় তাহলে দুইজনেই প্লাস করছে, আর টাকা যদি তুলে নেওয়া হয় তাহলে দুইজনেই কি করবে? মাইনাস করবে। মাইনাস করবে। এখন কথা হচ্ছে কে আগে করবে আর কে পরে করবে, এটাই হচ্ছে প্রশ্ন। খেয়াল করো, টাকা যদি জমা দেওয়া হয় আগে রিসিপ্টটা ফিল আপ করতে হয় এবং সেম রিসিপ্টটাই ব্যাংকের কাছে শো করতে হয়, এটাই তো নাকি অন্য কোনো প্রসেস জি। আছে টাকা জমা দেওয়ার? এইটাই। হ্যাঁ, অন্য কোনো কিছু নেই তাই। অর্থাৎ টাকা জমা দিলে আমার কাছে যে বই থাকে সেই বইয়ে কাগজে লিখতে হয় যে আমি কত টাকা জমা দিচ্ছি, তারিখ দিতে হয়। এটা লেখার পরে ওই কাগজটা এবং টাকাটা সহ ব্যাংকের কাছে জমা দিতে হয়। অর্থাৎ লিখতেছে কে আগে, আমি নাকি ব্যাংক? আমি নিজে। হ্যাঁ, আমি নিজে লিখতেছি। অর্থাৎ আমি আগে লিখছি 1,50,000 টাকা, এবং সেই টাকার কাগজটা দেখে দেখে কে লিখবে? ব্যাংক। ব্যাংক। অর্থাৎ ক্যাশ বুক আগে লেখেন, তারপরে কে লেখে? পাসবুক। ব্যাংক। পাসবুক। অর্থাৎ আগে নগদান বই লেখে, পরে লেখে কোন বই? ব্যাংকের বই। পাসবই। আচ্ছা, তাহলে এবার একটু কথা খেয়াল করো, এক্ষেত্রে যে উদাহরণটা দিলাম সেক্ষেত্রে 1,55,000 টাকাটা কে লিখতেছে? ক্যাশ বুক আগে লিখছে, পরে কে লিখছে? ব্যাংকের বই। ব্যাংক ব্যাংক। লেখা আচ্ছা, এবার একটা কথা খেয়াল করো, ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করলে তার জন্য একটা মেইনটেইনের জন্য একটা চার্জ হয় প্রত্যেক বছরে। আচ্ছা, জি। এই চার্জটা কে আগে কর্তন করে? আমি নাকি ব্যাংক? ব্যাংক আগে করে, এবং তারপরে আমাকে একটা এসএমএস দেয় যে ভাই আপনার অ্যাকাউন্ট থেকে আমি এত টাকা চার্জ করে নিছি, তাই না? জি ভাইয়া। যেমন আমাদের গত ইসে আমরা উদাহরণ দিছিলাম যে ওই যে কি জানো, মিস কল অ্যালার্টের কথা। অর্থাৎ কোম্পানি আমাদের কাছে টাকা পয়সা কেটে নেওয়ার পরেই হচ্ছে আমাদেরকে একটা এসএমএস দেয় যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে। অর্থাৎ আমাদের ভেতরে কয়েকটা অঙ্ক করলে বোঝা যাবে যে কোন বইটা আগে কাজ করে আর কোন বইটা পরে কাজ করে। এখন সবসময় যে ক্যাশ বই আগে সবসময় লিখবে এমন না, মানে ব্যাংক বই সবসময় যে আগে লিখবে এমন নয়, সেটা তুমি সিচুয়েশন বুঝে নিতে হবে যে কোন বইটা আগে লিখছে। আর এখানে আমরা আরেকটা চার্ট আমরা দেখতেছিলাম, ও আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পিডিএফ এ। হ্যাঁ, এই যে এখানে আমরা একটা লিখতেছিলাম যে ডিপোজিট ইন ট্রানজিট কোন বুকে প্লাস হচ্ছে? পাসবুকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করো, ডিপোজিট ইন ট্রানজিট কোন বুকে প্লাস? পাসবুকে। পাসবুকে প্লাস। এটা কিন্তু আমরা মুখস্থ করতে বলছি। এই যে 7টা পয়েন্ট, আমার অঙ্ক দ্রুত করার জন্য এই 7টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে, তাহলে পারা যাবে। এখন খেয়াল করো, ডিপোজিট করলে কে আগে জমা করে? আমি নিজে। আমি নিজে। আচ্ছা, আমি নিজে না বলে বলি যে নগদান বই নাকি ব্যাংকের বই? নগদান বই। নগদান বই। কিন্তু আমি কিন্তু লেখার সময় পাসবুকে লিখছি, খেয়াল করছো রুলসটা? হ্যাঁ। জি। এটা কেন লিখলাম খেয়াল করো, এখানে কয়টা পয়েন্ট লেখা আছে? 7টা। টোটাল কয়টা? 7টা। 7টা। এই 7টা সব কাজই সেকেন্ড কাজ, ফার্স্ট কাজ না। ফার্স্ট কাজ এবং সেকেন্ড কাজ বলতে আমি বোঝাচ্ছি এখানে যে আমাদের যে লেখা আছে এগুলো সব হচ্ছে আমাদের সেকেন্ড কাজ।
সেকেন্ড কাজ বলতে ডিপোজিট ইন ট্রানজিট করলে ফার্স্ট কাজ কে করে? ক্যাশ বুক মানে ক্যাশ বুক। ক্যাশ তাহলে সেকেন্ড কাজ কে করবে? পাসবুক পাসবুক এই জন্য আমি এই যে পাসবুকে প্লাস করছি, অর্থাৎ এখানে যে কটা পয়েন্ট আছে সবগুলো সেকেন্ড কাজ, ফার্স্ট কাজ না। এদিকে খেয়াল করো, চেক যদি তুমি ইস্যু করো, চেক ইস্যু করা মানে তুমি কাউকে টাকা পাবে, তাকে একটা চেক দিচ্ছ। তাহলে চেক ইস্যু করলে কে আগে মাইনাস করবে? আমি নিজে, মানে নগদান বই থেকে। নগদান বই আগে মাইনাস করবে, এবং তারপরে কে মাইনাস করবে? ব্যাংক। পাসবুক ব্যাংক। এই জন্য হচ্ছে এই যে পাসবুক থেকে যে মাইনাস করছে। এখানে যতগুলো কাজ আছে সব কাজগুলো কি সেকেন্ড নাকি ফার্স্ট? সেকেন্ড। সেকেন্ড কাজ। এই চার্টটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করার জন্য সুবিধা হবে। সবার কাছে মনে হয় খাতা কলম আছে নাকি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, খাতা কলম নেই এমন ব্যক্তি কে কে আছেন ভাই, হাত তোলেন। সবাই খাতা কলম রেডি করেন। হ্যাঁ, এখানে হাত তোলার একটা অপশন আছে। ও আরেকটা কথা একটু বলে রাখি, আমরা কোন অ্যাপস দিয়ে ক্লাস করতেছি? জুম। 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 আমরা নেক্সট ক্লাসগুলো আর জুম থেকে করব না। এটা তো যুক্তরাষ্ট্রে ব্যান্ড। হ্যাঁ, আমিও এটা আজকে অনেকটা ঘাটাঘাটি করলাম। এটা তোমাদের কোনো সিকিউরিটি প্রবলেম না, সিকিউরিটি প্রবলেম হচ্ছে আমার, কারণ অ্যাডমিন হোস্টের হচ্ছে, অর্থাৎ আমার হচ্ছে সিকিউরিটি কিছু প্রবলেম আছে। আমার জিমেইলে অনেক কিছু তথ্য আছে বা আমার পিসিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এজন্য একটু সমস্যা। এজন্য আমরা নেক্সট ক্লাসটা আমি তোমাদের জানাই দিব, হবে মেবি আমি মাইক্রোসফটের স্ক্রিন দেখা যাচ্ছে, গুগলের একটা স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিন অর্থাৎ এই যে টিম মাইক্রোসফটের এই অ্যাপসটা দিয়ে আমরা নেক্সট ক্লাসগুলো করব, আমি প্রসেসটা জানাই দেব, ঠিক আছে? আজকেও আমরা এই অ্যাপসটা দিয়ে ক্লাস করব, আচ্ছা ওটার প্রসেসটা ওইটা আরো সিকিউর বেশি, ঠিক আছে? আচ্ছা, সবাই খাতা কলম রেডি করবেন। জি, প্রথমত কোশ্চেনটা সামনে আছে তো সবার? জি ভাইয়া আছে। জি ভাইয়া আছে। আচ্ছা, কোশ্চেনটা রেডি করতে হবে। হ্যাঁ, এই যে কোশ্চেনটা খেয়াল করেন, আমরা আজকের এই অঙ্কটা করব। হ্যাঁ, উপরে হেডিংটা একজন একটু পড়ে ফেলেন, রোজসি পড়েন। From the following information prepare a book ভাই ওটা উচ্চারণ করে দেন। ব্যাংক রিকনসিলিয়েশন Statement for Rupali Limited at December 2009. আচ্ছা, অর্থাৎ 2009 সালে রূপালী স্টেটমেন্টের একটা আর কি অঙ্ক আর কি, এটাই বলতে চাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম আমরা টোটাল কয়টা ব্যালেন্সের নাম শিখছি? 4টা ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তারপরে আমরা শিখছিলাম ওভারড্রাফটের 2টা। যদি কখনো ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক আর ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক। আচ্ছা, যদি কখনো এই 4টা ব্যালেন্সের 2টা ব্যালেন্স থাকে তাহলে আমরা অঙ্কটা করব বোথ ব্যালেন্স, গত ক্লাসে বলেছিলাম। আর যদি কখনো একটা ব্যালেন্স থাকে তাহলে আমরা করব কিসে? সিঙ্গেল ব্যালেন্স। এই যে রেকর্ডে বলে দিছে, রেকর্ডে আমাদের কয়টা কাজ করতে বলছে? 2টা। প্রিপেয়ার দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একে করতে বলছে, আর জার্নালটা আমি বলছি যে এটা আমরা পরে শিখবো, আমরা এই নাম্বারটা শিখবো। অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে, কিন্তু এটা অনেক পদ্ধতিতে করা যায়। আমরা এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা কোন পদ্ধতিতে করব তাহলে একটু বলো, বুঝতে পারছো কিনা? সিঙ্গেল না বোথ ব্যালেন্সে করব। কেন ভাইয়া? ওটা তো বললেন পরে শিখবো, তাহলে আচ্ছা, আমার কথা বোঝোনি, খেয়াল করো। প্রথম ব্যালেন্সটার নামটা দেখো, এই যে লেখা আছে যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুকে কত টাকা আছে? ৮৬,১৭৯ টাকা। আর এই যে দেখো লাস্টে আরেকটা ব্যালেন্স আছে, ডিপোজিটর বুক মানে ক্যাশ বুক। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর রেকর্ড, ডিপোজিটর রেকর্ড অনুযায়ী 13,৫০০ টাকা। তবে এই যে 2টা ব্যালেন্স, আমরা 2টা ব্যালেন্স থাকলে আমরা কিসে করব? বোথ ব্যালেন্স মেথডে। আর যদি কখনো এইটার যে কোনো একটা থাকতো, মানে মনে করো যে এই লাস্টেরটা দেওয়া নেই, তাহলে আমরা কিসে করতাম? সিঙ্গেল মেথড। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। সবার সামনে কোশ্চেনটা একটু সামনে রাখো, আমি এটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা অঙ্কের নাম কি? রূপালী লিমিটেড। আচ্ছা অঙ্কের নাম রূপালী লিমিটেড। আমাকে একটু ফন্ট সাইজটা একটু বলবা, আমি 16 পিক্সেল দিলে দেখা যাবে কিনা? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আর ইউ রূপালী তাই না? PLI রূপালী কি লিমিটেড? লিমিটেড লিমিটেড LTD। আচ্ছা এখানে একটা space ভাইয়া স্পেস পড়েনি। রূপালী এলটিডি। আচ্ছা আমরা কি অঙ্ক আমাদের করতে, তো অন্য নাম দেওয়া আছে। যে নাম থাকুক সেই নাম দাও তাইলে। আর সব আমরা start টাকার করবো? অ্যামাউন্ট কি আর এন্ট্রি কি ঠিক আছে? তোমার কি নাম দেওয়া? এসবি লিমিটেড? হ্যাঁ হ্যাঁ ওইটাই জি দাও জি এসবি বইতে। লিমিটেড। আচ্ছা তোমার এসবি লিমিটেড দেওয়া তাই তো? যাক ভাই সেটা আমরা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্যই খাতায় লিখবা, এই যে খাতার উপরে এটা লেখো আমি যেভাবে লিখছি। ভাই নাম কোনটা দেবো, বইয়েরটা দেবো না আপনি যেটা দিয়েছেন ওইটা দেবো? যেটা দাও আমি যেটা দিচ্ছি এটা দাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমারও আচ্ছা। বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে আচ্ছা আমি নাম দিলাম। আচ্ছা, লেখা শুরু করব। ফন্ট সাইজ 16 দিলে শো করবে, দেখা যাবে হ্যাঁ নাকি আরো বড় করতে হবে? না ঠিক ভাই আছে। আরেকটু বড় করেন। একটু বড় করব তাই? জি। আচ্ছা 18 দিলে শো করবে বা 20 দিয়ে দিলাম? সামনে হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কোম্পানির নামটা লেখো, রূপালী কোম্পানি বা রূপালী এলটিডি যা আছে সেটা দাও। ঠিক আছে এখানে একটা ডট হবে, এলটিডি। সামনেতে এরপরে এই অঙ্কের নাম কি? ব্যাংক 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 রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক তাহলে সেটা লিখে ফেলো, ব্যাংক BANK রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা অঙ্কটা কবে করছি, একটা ডেট দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে 31 ডিসেম্বর। কত দেওয়া আছে? 2009। আচ্ছা যা দেওয়া আছে ওটা দাও, লেখো as at December 31 কমা দিলাম 2009 তাই তো? জি আমার ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা এরপরে আমাদের ছকটা কিভাবে হবে সেই ছকটা একটু খেয়াল করো, আমি এঁকে দিচ্ছি। সবাই একটু পুরো খাতার পেজ নিয়ে নাও, মানে তোমাদের খাতায় যতটুকু জায়গা আছে ততটুকু নিয়ে নাও। ঠিক আছে সেকেন্ড পেজে চলে গেল। তোমাদের পেজে যতটুকু জায়গা আছে এই যে দাগটা না, এই দাগটা তুমি একেবারে নিচ পর্যন্ত দিবা। আমার কথা বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। আমি ছোট করে আঁকছি, আমি স্পেস দিলে আমার এটা বড় হয়ে যাবে, এতে সমস্যা নেই। দুইটা টাকার ঘর নিবা, আর কোনো কিছু লাগবে না। এই ঘরের নাম লিখবা পার্টিকুলার্স। তারপর লিখবা টাকা, তারপরে লিখবা টাকা। আচ্ছা আমাদের অঙ্কে কয়টা ব্যালেন্স দেওয়া আছে? দুইটা ব্যালেন্স দেওয়া আছে। তাহলে প্রথম ব্যালেন্সের আমরা কি কি ব্যালেন্স দেওয়া আছে এটা একটু বুঝতে হবে। কি কি ব্যালেন্স? ব্যাংকের ব্যালেন্স আর একটা কিসের ব্যালেন্স?
আর পাসবুক আর একটা একটা আছে পাসবুক আর একটা আছে ক্যাশ বুক। ডিপোজিট রেকর্ড। ডিপোজিটর। হ্যাঁ যাই হোক, যে নামে আছে কই ডিপোজিটর রেকর্ড মানেই তো ক্যাশ বুক নাকি? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আমাদের একটু অন্য নামে বলছে, অন্য কোনো কিছু না। আচ্ছা এখন কথা হচ্ছে কি, আমি দুইটা ব্যালেন্স এখানে লিখবো, তুমি দুইটা ব্যালেন্স, আমি সবসময় যেন ব্যাংকেরটা লিখি পরে ক্যাশেরটা লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো ব্যাংক ব্যালেন্স, এখানে লিখবো ব্যাংক ব্যালেন্স, পরে লিখবো ক্যাশ ব্যালেন্স। তুমি চাইলে আগে ক্যাশ ব্যালেন্স লিখতে পারো বা পরে ব্যাংক ব্যালেন্স লিখতে পারো, তবে সাধারণত ব্যাংক ব্যালেন্সটা আগে লেখা ভালো। তারপরে ওই ব্যালেন্সের নাম আমি লিখতেছি ব্যালেন্স বিএ as per, আচ্ছা ব্যাংক বুক না, আমি এখানে পাসবুক লিখে দিলাম। হ্যাঁ আচ্ছা ওই ব্যালেন্সে কত টাকা আছে? ৮৬,১৮০। আচ্ছা এত টাকা আছে, ৮৬,১৭৯ হ্যাঁ। আছে। আচ্ছা এরপরে এটার পরে এখানে লিখবা অ্যাড ADD, তারপর একটা ভাই ক্লোন স্পেস দিব নাকি পরের লাইনেই লিখবো? আমি যেখানে লিখছি দেখা যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা ঠিক এখানেই লেখো, এখানে লেখো অ্যাজ মানে অ্যাড, তারপরে একটু ফাঁকা দেবা। তোমরা কিন্তু পুরো স্ক্রিনটায় কাজ করবা, ঠিক আছে? আমার কথা বুঝছো কিনা? আমি এখানে জি ভাইয়া। বাড়াই নিচ্ছি, ঠিক আছে, ঘরটা যতটুকু বাড়ানো যায়। আমি কিন্তু মাউস পয়েন্টারে ইন্টার দিলে আমার বড় হবে, তোমরা কিন্তু আর পরে বড় করতে পারবা না। এখানে অ্যাড লিখে একটু ফাঁকা দিবা। হ্যাঁ জি ভাইয়া। একটু ফাঁকা দাও যাতে লেখা যায়। হ্যাঁ আমি একটু ফাঁকা দিলাম। এবার অ্যাড লেখার পরে এখানে আমরা লিখবো লেস, তারপরে আমরা একটু ক্লোন চিহ্ন দিব, এরপরে আমরা ফাঁকা দিব, এরপরে আমরা লিখবো ব্যালেন্স অ্যাজ পার, আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। এখানে আমরা লিখবো ডিপোজিটের বুক লিখবো নাকি ক্যাশ বুক লিখবো? ক্যাশ বুক লেখা। ক্যাশ বুক লেখেন। আচ্ছা লিখলাম ক্যাশ বুক, ডিপোজিটের বুকও লেখা যাবে। হ্যাঁ ও সরি বানান ভুল লিখছি, ক্যাশ বুক। এটার ব্যালেন্স কত টাকা আছে? 270। না ১৩,৫০৬। ও আচ্ছা উপরেরটা দেখছি আমি। ১৩,৫০৬। আচ্ছা স্ক্রিন কি মেলা ছোট হয়ে গেছে? না ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা এখানে আমরা 13,৫০০। প্রথমে আমি একটু সেট আপ করে নিই, হ্যাঁ আমার জন্য সুবিধা হবে করতে, নাহলে এখানে আমরা লিখবো 13,700 500 ৫০৬। 506 তাই তো? 13,000 ভুল লিখছি, 506। এই একই ভাবে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবা। হ্যাঁ ওকে। তারপরে সেম প্রসেসে লিখবা অ্যাড, ক্লোন দিয়ে একটু নিচে নামাই নেবা, এখানে লিখবা লেস LESS, ক্লোন দিয়ে নিচে নামাই নেবা। আচ্ছা আমাদের মনে হয় পেজ দুইটা হয়ে গেছে। হ্যাঁ আমি একটু ছোট করে নিই। হ্যাঁ দেখা যাচ্ছে না এবার? জি হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা অ্যাড আর লেস আরেকটু ছোট করলে মেবি সম্পূর্ণ দেখা যেত। হ্যাঁ আমি তোমাকে দেখাতে পারতাম। ওকে ভাই দেখা যাচ্ছে, ছোট এবার করে। কি বোঝা যাবে? এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক তাহলে হ্যাঁ আমার, ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমার জন্য লিখতেও সুবিধা হবে। আমি এখানে একটু জায়গা আমি ছেড়ে দিতে পারি, এত জায়গা আমার লাগবে না সেটআপের জন্য। যাক আমরা এখানে লিখি। আচ্ছা এবার আমরা ফার্স্ট লেনদেনটা পড়বো। হ্যাঁ প্রথম লেনদেনটা, প্রথম লেনদেন বলা আছে ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট। আমরা এখানে লিখছিলাম ডিপোজিট ইন ট্রানজিট মানে কোন বুকে প্লাস? পাসবুকে। পাসবুকে প্লাস। এটা কিন্তু মুখস্থ করছিলাম, পাসবুকে প্লাস। এটা প্রথম কাজ নাকি সেকেন্ড কাজ? সেকেন্ড কাজ। সেকেন্ড কাজ। প্রথম কাজ Second কে কাজ। করছে?
আমি Not the ক্যাশ book. বুক Cash ক্যাশ book. বুক করছে, অর্থাৎ প্রথম কাজ ক্যাশ বুক করছে। এটার কাহিনী হচ্ছে এমন, খেয়াল করো, আমি টাকা জমা দিছি ব্যাংকে, আমি ব্যাংকে টাকা জমা দিছি 44,700 টাকা। কয় টাকা জমা দিছি? 44,700 700 টাকা আমি জমা দিচ্ছি, ব্যাংক কোনো কারণে এটা জমা দেখাই নাই আমার অ্যাকাউন্টে, এই কারণে এই ভুলটা হয়েছে। তার মানে এই ভুলটা কেন হয়েছে? আমি জমা দিছি, ব্যাংক কোনো না কোনো কারণে ওটা ভুলে গেছে, লিখতে ভুলে গেছে, তার এটা ভুল হয়ে গেছে। তার মানে খেয়াল করো, আমি যদি জমা করি তাহলে এখন সঠিক কাজ কি হবে? দুই বইতে কি হবে, প্লাস নাকি মাইনাস? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা একটু শেয়ার করে রাখি, আমরা এটা সিঙ্গেল ব্যালেন্স করতেছি নাকি বোথ ব্যালেন্স? বোথ ব্যালেন্স বোথ ব্যালেন্সের ক্ষেত্রে অল টাইম, এটা বোথ ব্যালেন্সের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কারেক্টেড ব্যালেন্স। বোথ ব্যালেন্সের আরেকটা নাম কি? কারেক্টেড ব্যালেন্স কারেক্টেড ব্যালেন্স। এখানে টাকা জমা দিলে দুই বইতে যোগ হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে দুই বইতে যোগ হলে, তার মানে যে বইতে যোগ করছে ওই বইতে কি আমি আর যোগ করব না না, না, বিপরীত বইতে যোগ করব। আর এখানে কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে যে আমরা যে কাজটা করতেছি, আমি কিন্তু থার্ড পার্টি, এই ব্যাংক বুক আর ক্যাশ বুক দুইজনে গড়মিল করে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসছে, নিয়ে আসে বলছে ভাই আমাকে অঙ্কটা একটু মিলাই দেন। অঙ্কটা কি করে দিতে বলছে? মিলাই দিতে হবে। মিলাই দিতে বলছে। সেটা আমি বলছে। প্রথম তাদের প্রথম লেনদেনটা পড়লাম, প্রথম লেনদেনটা পড়ে বলা আছে যে ডিপোজিট ইন ট্রানজিট, তার মানে ব্যাংকে জমা দিছে। তাহলে ব্যাংকে জমা দিলে কে আগে কাজ করে? ক্যাশ বুক। ক্যাশ বুক। ক্যাশ বুক কি Cash book. করে? যোগ করে। ক্যাশ বুক হ্যাঁ, যোগ করে। তাহলে যোগ যোগ করে করে। এবার যোগ করে। এবার তার সেকেন্ড কাজ কি করবে? ব্যাংক। এর জন্য পাসবুকের অ্যাড এর ঘরে, অর্থাৎ যোগের ঘরে লিখতে হবে। এখানে এই অ্যাড এর ঘরে লিখে দাও। এখানে তুমি চাইলে 1-2 নাম্বার দিতে পারো, না দিলেও হয়। এখানে লেখো ডিপোজিট ইন ট্রানজিট। ভাই আমি এখানে একটু বুঝি নাই। এখানে কথা হচ্ছে কি, তুমি এই এই 7টা জিনিস যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে। ডিপোজিট ইন ট্রানজিট মুখস্থ কথা, কোন বইয়ে প্লাস হবে? পাসবুক একটা প্রশ্ন, যে দুইটা কখন বুঝবো যে এটা বোধ আর এটা সিঙ্গেল? যখন দুইটা ব্যালেন্স দেওয়া থাকবে। দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে, এই যে অঙ্কটা, এই যে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এই যে একটা ব্যালেন্স দেওয়া আছে, আর এই যে লাস্ট এই যে ডিপোজিটর বুক রেকর্ডে এই যে 13,000 টাকা দেওয়া আছে, 13,000। আচ্ছা, মানে দুইটা ব্যালেন্স দেওয়া থাকলে বোথ ব্যালেন্স, আর একটা ব্যালেন্স দেওয়া থাকলে কি হবে? সিঙ্গেল Single. তার মানে আমরা অ্যাড এর ঘরে ডিপোজিট ইন ট্রানজিট হলে কোন বুকে প্লাস? মুখস্থ করে ফেলো, কোন বুকে প্লাস? Passbook. বুকে পাসবুকে। আচ্ছা, এই জন্য বলছিলাম যে আমরা যদি ওখানে আমরা কয়টা পয়েন্ট লিখছিলাম? 7টা। জি। 7টা পয়েন্ট যদি কেউ টানা মুখস্থ করো তাহলে সে এই অঙ্কটা একেবারে অনেক কম টাইমে করতে পারবে। আমাদের মুখস্থ কথা ডিপোজিট ইন ট্রানজিট কোন বুকে প্লাস? পাসবুকে প্লাস। Passbook-এ। পাসবুকে। তাহলে লিখবো যে ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে ডিপোজিট ইন কলামে হবে? টাকা ফার্স্ট কলামে হবে। আমরা ফার্স্ট কলামে কয় টাকা আছে? 44,700। 44,700। আমাদের প্রথম লেনদেন পোস্টিং শেষ। জি। এটা বুঝছো নাকি বোঝো নাই? হ্যাঁ, একটা কথা বলি। কিভাবে বলেন। বুঝছি? বলেন কি? এই যে এইটা হচ্ছে আপনার ভুল হচ্ছে, এটা হচ্ছে আপনার ক্যাশ বুকে দেওয়া আছে, কিন্তু যে আমরা পাসবুকে করব, এটাই হচ্ছে আপনার ভুল, তাই না? ভুল হ্যাঁ, ছিল এটাই হচ্ছে ভুল গেছে যে ক্যাশ বুকে করা আছে, পাসবুকে করা হয় না, এটা হচ্ছে ভুল, তাই আমরা পাসবুকে করে নিলাম। জি, এটা হচ্ছে মূল কনসেপ্ট। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের শর্টে বা অনেক সময় এই রুলস গুলো অনেকের মাথায় মনে থাকে না, বা এই ডিটেইলস তারা পড়তে হ্যাঁ। পারে না বা মনে করতে পারে না, এই জন্য আমি তোমাদের জন্য একটু শর্ট করে ফেলছি যে ডিপোজিট ইন ট্রানজিট বললেই তুমি চোখ বন্ধ করে কোন বুকে প্লাস দেখাবা? পাসবুক। আউটস্ট্যান্ডিং চেক বললেই তুমি কোন বুক থেকে মাইনাস করবা? পাসবুকে মাইনাস। এই 7টা পয়েন্ট যে মুখস্থ করে নিতে পারবা, সেই অঙ্কগুলো একেবারে অনেক দ্রুত করতে পারবা। কিন্তু এটার মূল কাহিনী কিন্তু ওইটা ছিল যে ডিপোজিট ইন ট্রানজিট মানে ক্যাশ বুকে অলরেডি আগে করছে, ব্যাংক করে নাই, তাই এই যে ব্যাংক করলো, অর্থাৎ এখানে অল টাইম সেকেন্ড কাজ হবে। আর তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার সামনে যে কটা লেনদেন দিবে এই কটা লেনদেনের কোন কাজটা সঠিক করা উচিত সেই কাজটা তোমার করতে হবে। অর্থাৎ এখানে কোনো মানে বেঠিক কোনো কাজ করা যাবে না, অর্থাৎ রং কোনো কাজ করা যাবে না, কারণ তৃতীয় পক্ষ হিসেবে তুমি তাকে অঙ্কটা সমাধান করে দিচ্ছ, অর্থাৎ সে ট্রাস্ট করে তোমার কাছে আসছে, ভাই আমাকে অঙ্কটা একটু মিলাই দেন। এই জন্য তুমি কোনো ইল্লিগাল কাজ করতে পারবা না, যে কাজটা সঠিক হবে সেই কাজটা। হুম। আচ্ছা,
আচ্ছা দ্বিতীয় নাম্বারটা কি বলা আছে? আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক। জি ভাইয়া। হ্যাঁ আউটস্ট্যান্ডিং চেক এটার অর্থ হচ্ছে ইস্যুকৃত চেক। সেম কথা, আউটস্ট্যান্ডিং চেক দ্বারা এখানে বোঝানো হচ্ছে, মনে করো যে আমার কাছে একজন টাকা পাবে, মনে করো যে রোচ্ছি আমার কাছে টাকা পাবে 1,29,478 টাকা রোচ্ছি পাবে। এখন রোচ্ছিকে আমি বললাম যে দেখো আমার কাছে তো কোনো ক্যাশ ব্যালেন্স নেই, তাহলে আমি তোমাকে একটা চেক দিচ্ছি। আমি তোমাকে কি করতেছি, একটা চেক দিচ্ছি। আমি তাকে একটা চেক দিলাম, যখনই চেক দিলাম আমার চেকের যে বইটা ব্যাংক দিছিল ওইটা কি আমি ছিঁড়ে ফেলছি নাকি ফেলি নাই, মানে তাকে যখন দিব মানে তাকে কি ছিঁড়ে দেবো কিনা চেকের পাতাটা? হ্যাঁ জি ছেড়ে দেবো। খুলে দেওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি যে ওই পাতা থেকে খুলে দেওয়া, মানে চেক বই থেকে ওটাকে খুলে দেওয়া। ওটা খুলে আমি কাকে দিব? আমাকে রে। অর্থাৎ রচ্ছিকে দিলাম। তাহলে রচ্ছিকে যখন দিলাম তখন আমার বই থেকে আমি এটাকে যোগ করব নাকি বিয়োগ করব? বিয়োগ করবো। করতেছি। বিয়োগ করব। অর্থাৎ অর্থাৎ আমি ক্যাশ বুক বিয়োগ করব। তাহলে এই বিয়োগের কাজটা আমি যখন আমার বই থেকে বিয়োগ করব, তাহলে ব্যাংক কি করবে? ব্যাংকও বিয়োগ করবে। অবশ্যই। হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাজটা সঠিক। আচ্ছা আমার কথা কি রিপিট হচ্ছে কিনা মাইক্রোফোনে? না ভাইয়া। না। আচ্ছা, বা শোষো কোনো শব্দ হয় কিনা? না। আচ্ছা ধরো মাইক্রোফোন হয়তো বা মুখের কাছে চলে গেছে। আচ্ছা, যে কাজটা সঠিক হবে সেই কাজটা সেটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে। যে কাজটা সঠিক হবে দুই বইয়ে সেম কাজ হবে। যদি যোগ হয় তাহলে উভয় বইতে যোগ হবে, যদি বিয়োগ হয় তাহলে উভয় বইতে কি হবে? বিয়োগ হবে। কিন্তু বিয়োগ। এটা বিয়োগ যে হবে। কাজটা সঠিক হবে সেটা করতে হবে, কোনো বেঠিক কাজ করা যাবে না। তাহলে আউটস্ট্যান্ডিং চেক না বলে যদি বলতো ইস্যু চেক, তাহলে কিন্তু একই প্রবলেম, একই কথা। আউটস্ট্যান্ডিং চেক মানে একজনকে একটা চেক বাইরের দিকে শো করা বা কাউকে একটা চেক দিয়ে দেওয়া। কাউকে যদি চেক দিই তাহলে ক্যাশ বুক থেকে কি হয়? ক্যাশ বুক থেকে বিয়োগ মাইনাস হয়, বিয়োগ। বিয়োগ হয়। তাহলে এটা কে আগে করে, ক্যাশ মানে ক্যাশ বুক নাকি ব্যাংক বুক? ক্যাশ বুক ক্যাশ বুক আগে করে। তাহলে এবার সেকেন্ড কাজ কি করবে? ব্যাংক করবে। এই কারণে দেখো আমি পিডিএফ এ মুখস্থ লিখে দিয়েছিলাম, আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে মুখস্থ করে কোন বুক থেকে মাইনাস যাবে? পাসবুক থেকে। পাসবুক এই যে থেকে। এই যে আউটস্ট্যান্ডিং চেক লেখা আছে, তাই আমরা পাসবুক থেকে অর্থাৎ এই লেসের ঘরে লিখবো, এখানে লিখবো যে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং সবাই লিখে ফেলো, আউটস্ট্যান্ডিং চেক। চেক বানান কি লিখছে এরা? CKS CKS আউটস্ট্যান্ডিং চেক। তাহলে আউটস্ট্যান্ডিং সব টাকাগুলো কিন্তু প্রথম ঘরে লিখবা, হ্যাঁ? 1,44,000 না 1,29,478। 1,29,478 সবার লেখা হয়ে গেছে? জি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পরে লেনদেন, আচ্ছা এই দুইটা লেনদেন বুঝছো তো সবাই নাকি? জি ভাইয়া। জি। আমি জি তোমাদের ভাইয়া, আবারও একটা বুঝছি। কথা বলি, আমাকে ট্রাস্ট করতে পারো। এই যে অঙ্কটা, আমি অঙ্কটা যদি 2 ঘন্টা বুঝিও মানে বসেও যদি বোঝাই এবং তুমি যদি ক্লিয়ারলি ভাবে একটা অঙ্ক বুঝতে পারো, এর বাকি যত অঙ্ক আছে তুমি নিজে করতে পারবে। এই জন্য আমি একটু টাইম নিয়ে করাচ্ছি, আমি চাইলে এটা 5 মিনিটেও করে দিতে পারতাম। এরপরে দেখো এখানে বলা আছে 3 নম্বর লেনদেন ব্যাংক ইরোর। ডিরেক্টলি বলে দিছে ইরোরটা কে করছে। ডিপোজিট আন্ডারস্টেটেড। 3 নম্বরে পড়ে দেখো যে ব্যাংক ইরোর, ভুলটা কে করছে? ডিপোজিট মানে পাসবুক। আমি ওটার কথা বলিনি, আমি কতটুকু পড়ছি। ব্যাংক ইরোর ব্র্যাকেটে কি আছে কিনা সেটা আমরা পরে আসছি। ব্যাংক ইরোর তার মানে ভুল কে করছে, ক্যাশ বুক নাকি পাসবুক? পাসবুক। তাহলে খেয়াল করো ডিরেক্টলি আমাদের সামনে কয়টা বই আছে? দুইটা। বলে দিছে ভুলটা কে করছে, পাসবুক। তাহলে মানে আমি সংশোধন করব কোন বইতে? ব্যাংক বইতে। অর্থাৎ পাসবুকে আমি সংশোধন করব। আমি কি এখন ক্যাশ বুকে সংশোধন করব? আমি কি এখানে ক্যাশ বুকে কোনো সংশোধন করব নাকি না আমরা পাসবুকে সংশোধন করব। কারণ এখানে ডিরেক্টলি বলে দিছে ভুলটা ব্যাংক করছে। তার মানে আমার কাছে যে ব্যক্তি সমাধান নিয়ে আসলো আমি তার বইতে ঠিক করে দেব, যেহেতু ভুল করছে ব্যাংক। এখানে ডিরেক্টলি বলছে, এখানে বলে দিছে ডিপোজিট আন্ডারস্টেটেড। ডিপোজিট আন্ডারস্টেটেড মানে জমা কম দেখানো। ডিপোজিট আন্ডারস্টেটেড মানে জমা কি দেখানো, কম নাকি বেশি? কম দেখাইছে। তার মানে ব্যাংক জমা কম দেখাইছে। তাহলে ব্যাংক যদি জমা কম দেখায়, এটা কি দেখানো উচিত ব্যাংকের? না।
তাহলে হ্যাঁ ব্যাংক কত টাকা কম দেখাইছে জমা 10,000 10,000 ব্যাংক জমা কম দেখাইছে, কিন্তু ক্যাশ বুক কি কম দেখাইছে? একটু চিন্তা না। করো তো। না এখানে কিন্তু একটা চিন্তার বিষয়, খেয়াল করো, যে যত এখানে চিন্তা করতে পারবা অঙ্ক তার জন্য তত ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলে দিছে ব্যাংক কম দেখাইছে, তার মানে উল্টা প্রশ্ন আমি করতে পারি, ব্যাংক যেহেতু কম দেখাইছে তাহলে ক্যাশ বুক কি কম দেখাইছে? এখানে না। ক্যাশ বুক কম দেখায়নি, তার মানে ক্যাশ বুক কম দেখায়নি, ক্যাশ তাহলে ক্যাশ বুকে যে কাজটা করার কথা ক্যাশ বুক সেই কাজটা করছে, সুতরাং ব্যাংক ভুল করছে। তাহলে ব্যাংক যেহেতু ভুল করছে, সে কি জমা কম দেখাইছে, তার মানে তার ঘরে এখন জমা দেখাতে হবে। এই জন্য আমরা অ্যাড এর ঘরে লিখবো যে ডিপোজিট আন্ডার স্টেটেড, তাই লিখে দাও। লেসের ঘরে কখন লিখবো? আচ্ছা আমি এটা লিখে নিই, ডিপোজিট, ডিপোজিট বানান ঠিক আছে? হ্যাঁ ডিপোজিট জি ভাইয়া। আন্ডার স্টেটেড, ডিপোজিট আন্ডার স্টেটেড। কত টাকা কম দেখাইছে? 10,000। 10,000 আমি 10,000 এটা বুঝছো কিনা ভুলটা, ব্যাংকের ইরোরটা? জি বুঝছি। এটা বুঝছি। বোঝো নাই কে? আমি জানি অনেকেই বোঝো নাই। খেয়াল করো, ভাইয়া এইটা বুঝছি, কিন্তু যে আউটস্ট্যান্ডিং চেক মানে এটা মাইনাস করতে হবে, এটা ইস্যু চেক। এখানে ওটার কোনো ভুল আছে এইটাই? হ্যাঁ, তুমি যদি চেক ইস্যু করো তোমার বই থেকে যোগ হবে নাকি বিয়োগ হবে? আমার বিয়োগ হবে। বিয়োগ হবে। আর এখানে আমরা মুখস্থ করে রাখছিলাম যে আউটস্ট্যান্ডিং চেক মানে কোন বুক থেকে বিয়োগ? পাসবুক পাসবুক থেকে। তোমরা এই 7টা নোট একটু মুখস্থ করো, কয়েকটা অঙ্ক এই নোট অনুযায়ী করো, তারপর ইজিলি তুমি বুঝতে পারবা না কিভাবে কি করছে। আচ্ছা এই সেম লেনদেনটা আমি একটু অন্যভাবে একটু বলি, খেয়াল করো। এখানে বলছে ব্যাংক ইরর, ভুলটা কে করছে? ব্যাংক, সেহেতু আমি সংশোধন করব ব্যাংকের ভুল। ডিপোজিট কি কম দেখাইছে না বেশি দেখাইছে? কম দেখাইছে। কম যদি দেখাইছে। এখানে ডিপোজিট সে বেশি দেখাতো তাহলে কি করতো? মাইনাস করতাম। যদি সে এই 10,000 টাকা যদি বেশি দেখাতো অর্থাৎ ওভার স্টেটেড করতো, তাহলে আমি এখানে লেসের ঘরে লিখতাম, এই যে এটাকে আমি কপি করে নিয়ে এখানে লিখে দিতাম। বুঝছো নাকি বোঝো না আমার কথা? এখানে লিখতাম ওভার স্টেটেড, এখানে এবার বুঝতে লিখতাম পেরেছি। আমি বুঝছি। ওভার স্টেটেড। হ্যাঁ ওভার স্টেটেড, ঠিক আছে। যদি সে বেশি দেখাতো তাহলে আমি লেস করে দিতাম, আর কোনো কিছু না। এরপরে আমরা পরের লেনদেনটা একটু পড়বো। পরে আছে এনএসএফ চেক ফ্রম কাস্টমার, কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই ব্যাংক। তারপরে বলছে সেপারেট নোটিফিকেশন নো রিসিভ ফ্রম ব্যাংক, অর্থাৎ ব্যাংকের কাছ থেকে কোনো প্রকার কোনো নোটিশ পাওয়া এখনো সেপারেট ভাবে পাওয়া যায়নি। তো এনএসএফ চেক আমরা মুখস্থ কি করছিলাম? মাইনাস বইতে হবে বিয়োগ। ক্যাশবুক থেকে। ক্যাশবুক ক্যাশবুক থেকে কি হবে? মাইনাস হবে। আমাদের মুখস্থ কথা এনএসএফ চেক মানে ক্যাশবুক মাইনাস, ঠিক আমরা এখানেও তাই লিখে দেবো। তাহলে ক্যাশবুক থেকে মাইনাস, খেয়াল করো কোন বুক? ক্যাশবুক। তাহলে আমি এখানে লিখবো এনএসএফ চেক, এনএসএফ চেক। এনএসএফ চেক কত টাকা আছে? এনএসএফ চেক 2,300। 2300। মাত্রই কয় টাকা? 2300 টাকা। বুঝছো না বোঝো নাই? জি ভাই বুঝতে জি পেরেছি। ভাইয়া বুঝছি। তাহলে এনএসএফ চেক কোন বুক থেকে মাইনাস হবে? ক্যাশবুক থেকে। ক্যাশবুক থেকে। এবার এটার কাহিনীটা একটু শুনবা, এটা কেন মাইনাস হয়। আমরা তো মুখস্থ করে নিছি ডিপোজিট ইন ট্রানজিট কোন বুকে প্লাস হয়? পাসবুকে। পাসবুকে। তারপরে আউটস্ট্যান্ডিং চেক কোন বুক থেকে মাইনাস হয়? পাসবুক থেকে। পাসবুক থেকে। এগুলো কিন্তু আমরা মুখস্থ করছি। এনএসএফ চেক কোন বুক থেকে মাইনাস হয়? ক্যাশবুক। ক্যাশবুক থেকে। এবার একটু শুনবা যে এনএসএফ চেকটা কেন ক্যাশবুক থেকে মাইনাস হয়, এটার কাহিনীটা কি। এনএসএফ এর পূর্ণরূপ কি? এনএসএফ এর পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, সাফিসিয়েন্ট অর্থাৎ এনএসএফ চেক মানে নট সাফিসিয়েন্ট ফান্ড মানে যেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই। এখন খেয়াল করো এই যে আমাদের রচ্ছি ম্যাডাম, এই রচ্ছি ম্যাডাম আমার কাছে 2300 টাকা পাবে। কয় টাকা পাবে? 2300 টাকা। রচ্ছি আছে? আসি ভাইয়া, ব্যাচ খুললে টাকাগুলো নিয়ে নেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই রচ্ছি আমার কাছে কয় টাকা পাবে? 2300 টাকা। 2300 টাকা। আমি প্রতিদিন কোচিং এ যাই আর আমাকে প্রত্যেকদিন বলে যে ভাই আমার 2300 টাকা দিলেন না তো।
ভাই 2300 টাকা দিলেন না তো, এটা প্রত্যেকদিন বলে। আর আমিও না ওকে প্রত্যেকদিন ঘোরাচ্ছি যে আজকে দিব কালকে দিব, ঠিক আছে, এমন করে ওকে বারবার ঘোরাচ্ছি। এখন হঠাৎ একদিন ও বিশাল ভাবে ধরছে, ওর আম্মু টাম্মু সব ডেকে নিয়ে এসছে বাড়ি থেকে, যে ভাই আমার টাকা দেয় না। এখন ওর আম্মু টাম্মু নিয়ে আসছে, তখন আমি তো বিপদে পড়ছি, আমার কাছে তো টাকা নাই। তখন আমি কি করলাম, আমি একটা চালাকি করলাম, রোচ্ছিকে একটা চেক দিলাম 2300 টাকার। আমার পকেটে অলরেডি একটা চেক বই আছে, ক্যাশ দিলাম না, কি দিলাম, চেক দিলাম। চেক ওই চেকে লিখে দিলাম যে 2300 টাকা। হ্যাঁ, তাহলে রোচ্ছি কি করবে, ওই চেকটা নিয়ে কোথায় যাবে, ব্যাংকে। ব্যাংকে। আচ্ছা খেয়াল করো, ওই চেকটা নিয়ে সে ব্যাংকে চলে যাবে। আচ্ছা, যেহেতু সে ব্যাংকে চলে যাবে, রোচ্ছি যখন এই চেকটা মানে ওর কাছে পেলো আমার কাছ থেকে, তাহলে রোচ্ছি তার বইতে যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। যোগ করবে। যোগ করবে। খেয়াল করো, এখানে রোচ্ছি বলতে বোঝানো হচ্ছে রূপালী লিমিটেড। অর্থাৎ এই রূপালী লিমিটেড কে একটা চেক দেয়া হয়েছিল কয় টাকায়, 2300 এই চেকটা কিন্তু সে পাইছে, সে কিন্তু কাউকে দেয় নাই, সে উল্টা পাইছে। অর্থাৎ রোচ্ছি একটা চেক পাইছে আমার কাছ থেকে, কয় টাকা পাইছে, 2300 টাকা। তার মানে রোচ্ছি তার অ্যাকাউন্টে, অর্থাৎ তার ক্যাশ বুকের অ্যাকাউন্টে কি করবে, যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। যোগ করবে। যোগ যোগ করবে। করবে। আচ্ছা, রোচ্ছি তার অ্যাকাউন্টে সে যখনই চেকটা পেলো সে তো মহা খুশি, কারণ তাকে 3 মাস ধরে ঘোরাচ্ছি, টাকা পাচ্ছে না, হঠাৎ করে চেক পাইছে, সে মহা খুশি। সে বাসায় যেয়ে অমনি সন্ধ্যার সময় বাসায় চলে গেছে দ্রুত রিক্সা করে, বাসায় যেয়ে অমনি সে তার অলরেডি তার যে অ্যাকাউন্টের যে বই বাসায় যে হিসাব রাখে ওখানে সে প্লাস করছে 2300 টাকা, কারণ সে চেক পাইছে, তার অন্ধবিশ্বাস যে সুমন ভাই আমাকে টাকা দিছে। এখন এই চেকটা তার বইয়ে, অর্থাৎ তার বইয়ে সে কি করছে, যোগ নাকি বিয়োগ? যোগ। এখন রোচ্ছি পরের দিন সকালে গেছে ব্যাংকে, তার টাকা লাগবে, ওটা তোর ক্যাশ দি নাই, দিছি কি, একটা চেক দিছি। চেক। রোচ্ছি সকালবেলা রিক্সা ভাড়া আরো 20 টাকা দিয়ে গেছে ব্যাংকে। ব্যাংকে যে যখন চেকটা ইস্যু করছে ব্যাংকের কাছে, ব্যাংক বলল যে সুমন ভাইয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই নাই, তোমাকে চেক দিছে তো শুধু শুধু। তাহলে রোচ্ছির কি রাগ হবে নাকি হবে না? রাগ হবে। রোচ্ছি রাগ হবে নাকি হবে না? ভাইয়া কি করব চিন্তা করতেছি। আচ্ছা, তাহলে রোচ্ছির তো রাগ হোক আর যাই হোক, সে বাসায় তো আবার ফিরে আসবে নাকি? ওই 20 টাকাও যোগ হবে এই 2300 আচ্ছা, টাকার সে বাদ মধ্যে। দিই, আমরা রিক্সা ভাড়া বাদ দিই, তাহলে রোচ্ছি বাসায় এসে অমনি সে যেহেতু যোগ করছিল, সে এখন কি করবে, রাগে কি করবে, বিয়োগ করব। বিয়োগ করবে। এই জন্য এনএসএফ চেক আমাদের মুখস্থ কথা ক্যাশবুক থেকে মাইনাস হবে, অর্থাৎ যে ফান্ডে টাকা থাকে না সেই ফান্ডের টাকাটা আমি প্রথমে যোগ করে রাখি, পরে সেটা বিয়োগ করতে হয়। এটা কনসেপ্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। অর্থাৎ এনএসএফ চেক কেন ক্যাশবুক থেকে বিয়োগ হয়, কারণ এই চেকটা প্রথমে পাওয়া যায় তাই যোগ হয়, এবং পরে যখন দেখি যে টাকা নেই অ্যাকাউন্টে তখন আমার বই থেকে রাগ করে বিয়োগ করে দিতে হয়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এর পরের লেনদেনটা আমরা একটু পড়বো। পরে ব্যাংক লেখা আছে সার্ভিস ব্যাংক চার্জ সার্ভিস ফর চার্জ। ডিসেম্বর ব্যাংক সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ কত টাকা, 75 টাকা। 75। আচ্ছা, মাত্র 75 টাকা ব্যাংক সার্ভিস চার্জ। এখন এটাকে যোগ হয় নাকি বিয়োগ হয়, আগে মূল কথায় ফিরে আসি। বিয়োগ হয়, বিয়োগ। বিয়োগ। আচ্ছা, সেটা আমাদের মুখস্থ কথা, ক্যাশবুক থেকে বিয়োগ হয় সেটা আমরা জানি। হ্যাঁ, আমরা আগে মুখস্থ কথাগুলো একটু লিখে নিই। এই যে আমাদের লেখা ছিল, কই গেল, এই যে সার্ভিস চার্জ, যে কোনো চার্জ, হ্যাঁ ব্যাংক কর্তৃক যে কোনো চার্জ কি হবে, যোগ নাকি বিয়োগ? মাইনাস বিয়োগ। থেকে ক্যাশবুক। তার মানে আমাদের মুখস্থ রুলস অনুযায়ী আমরা একটু লিখে ফেলি এখানে। এখানে লিখবো ব্যাংক সার্ভিস চার্জ, তাই না, বা ব্যাংক চার্জ, ব্যাংক সার্ভিস, সরি, চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ, চার্জ বানান তো আবার ভুল লিখলাম, সিএইচ এ, ঠিক আছে তো, সিএইচ এ আর CHARG। এইচআর জি জি না ভাইয়া? আচ্ছা হ্যাঁ জি, ব্যাংক সার্ভিস চার্জ কত টাকা, 75 টাকা। আচ্ছা, আমি কাজ করি হ্যাঁ তোমাদের জন্য, তোমরা, আমি এখানে ব্র্যাকেট দিব নাকি আমি এখানে মাইনাস চিহ্ন দিই, তোমরা এখানে ব্র্যাকেট দাও। ভাইয়া আচ্ছা যাক, এখানে লাগবে না, লাগবে না, হ্যাঁ, তাহলে লেস মাইনাস লেখা আছে। হ্যাঁ দরকার। হ্যাঁ, আমি সেটাই বলছি, যেহেতু আমরা উপরে লেস লিখছি তাহলে আর কোনো কিছু করা লাগবে না, যেহেতু আমরা লিখে ফেলছি, না লিখলে একটা মাইনাস চিহ্ন দিতে হতো। যাক, এবার একটু খেয়াল করো, আমাদের মুখস্থ অনুযায়ী ব্যাংক সার্ভিস চার্জ ক্যাশবুক থেকে কি হবে, মাইনাস, আমরা মাইনাস করে দিলাম। মাইনাস। আচ্ছা, এটা কেন হয় এবার একটু শুনো। ব্যাংকে যখন একটা সার্ভিস চার্জ করে, যদি কারো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে ভালো জানবা,
যে বছর শেষে বা 6 মাস অন্তর অন্তর বা যারা ডেবিট কার্ড ইউজ করে বিভিন্ন রকম চার্জ আছে, তারা আমার অ্যাকাউন্ট হ্যাঁ। থেকে কেটে নেয়, কেটে নেওয়ার পরে আমার মোবাইলে একটা মেসেজ দেয় যে ভাই আপনাকে ওয়েলকাম, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছি। এসএমএস দেয় নাকি দেয় না? টাকা কাইটে আবার ওয়েলকাম জানাই। জি ভাই। অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। অর্থাৎ আগে কে কাটে, ব্যাংক নাকি ক্যাশ? ব্যাংক। ব্যাংক। ব্যাংক কাটে। আর ব্যাংক আগে কাটে। এখন এই কাটার কাজটা কি সঠিক নাকি বেঠিক? বেঠিক। সঠিক। সঠিক। সঠিক, কারণ তুমি যখন অ্যাকাউন্ট ওপেন করবা তখন তোমার কাছে অনেকগুলো স্টেটমেন্ট তারা শো করে যে আমার বছরে এতগুলো চার্জ আছে, এই সব স্টেটমেন্টে তুমি কিন্তু সিগনেচার করো, তুমি বুঝে করো বা না বুঝে করো। ওখানে সব লেখা থাকে যে আমাদের এই এগ্রিমেন্ট গুলো কি তুমি কি মেনে নিছো। হ্যাঁ, ওখানে লেখা থাকে যে ব্যাংক সার্ভিস চার্জ এত টাকা করে কাটা হবে, এত টাকা চার্জ আছে, সব এগ্রিমেন্টে তুমি সই করছো। অর্থাৎ তোমার এখানে যে ব্যাংক সার্ভিস চার্জ যেটা থাকবে সেটা কাটাটা মানে কেটে নেওয়াটা সঠিক। এখন এই সঠিক কাজটা কে আগে করে? ব্যাংক। এবং পরে কে করবে? ব্যাংক। পরে কে করবে? আমি। পরে আমি করব। পরে আমি করব। কেন করব? কারণ আমি তো জানিই না যে কবে কাটবে। যখন আমি জানবো তখন আমি মেনটেন করব। এই জানি এখন এই যে জানতে পারলাম যে আমার অ্যাকাউন্ট থেকে চার্জ করছিল 75 টাকা, তাই এই জানি। এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি হয় না এখন? জি ভাই clear। হ্যাঁ জি হয়েছে। ভাই কথা হচ্ছে একটা, এই 7টা পয়েন্ট যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে তোমার এত কিছু চিন্তা করার দরকার হয় না, তুমি ইজিলি করতে পারবা। জি ভাইয়া। আচ্ছা, তারপরে লেখা আছে ইরর অন ডিপোজিটর বুক। তার ভুলটা কোন বুক করছে? ডিপোজিটর মানে ক্যাশ বুক। ক্যাশ বুক। আচ্ছা, ভুলটা কে করছে? ক্যাশ বুক নাকি পাসবুক? ক্যাশ বুক। ক্যাশ বুক। ফেসবুক। তাহলে ক্যাশ বুকে হয় যোগ হবে না হয় বিয়োগ হবে। তাহলে বিয়োগ হবে। অর্থাৎ ক্যাশ বুক যেহেতু ভুল করছে তাহলে হয় ক্যাশ বুকে যোগ হবে না হলে ক্যাশ বুক থেকে কি হবে? বিয়োগ হবে। বিয়োগের কারণটা কি? এখানে বলছে চেক রিটার্ন টু পে ক্রেডিটর রেকর্ড এট টাকা 300 বাট রিটার্ন ফর অনলি টাকা 30। অর্থাৎ 30 টাকার যে চেকটা সেটা লেখা হয়ে গেছে 300 টাকা। 300 টাকার চেকটা। বাহ। রিটার্ন টু পে ক্রেডিটর রেকর্ড এট 300 বাট ইজ রিটার্ন ফর অনলি টাকা 30। অর্থাৎ 30 টাকার চেকটা সেটা 300 টাকায় লেখা। অর্থাৎ চেকটা ছিল কত টাকায়? 30 টাকা। 30 টাকার চেক লেখা হয়ে গেছে কত টাকা? 300 টাকা। আচ্ছা, তাহলে পে টু ক্রেডিটর, ক্রেডিটর মানে কি? দেনাদার নাকি পাওনা দেয়। পাওনাদার। পাওনাদার। আর ডেবিটর মানে কি? পাওনাদার। দেনা দেয়। দেনাদার। তার মানে আমাদের ক্রেডিটরকে পে করছি মানে কি টাকা দিছি নাকি গ্রহণ করছি? দিছি। 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 তার মানে আমার অ্যাকাউন্ট থেকে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। বিয়োগ হবে। বিয়োগ হবে। তার মানে এটা বিয়োগ। ছিল 30 টাকার চেক। অর্থাৎ চেক ছিল কত টাকার চেক? 30 টাকা। অর্থাৎ আমি বিয়োগ করব কত টাকা? 30 টাকা। 30 টাকাই তো। আমি বিয়োগ করব 30 টাকা, কিন্তু আমি এখানে লিখে ফেলছি কয় টাকা? 300 টাকা। আমি অর্থাৎ লেসের ঘরে আমি 300 টাকা মাইনাস করে দিয়েছি। তাহলে ব্যাংক কয় টাকা বিয়োগ করছে বলো তো? ব্যাংক 330 টাকা বিয়োগ করছে। ব্যাংক কিন্তু 30 টাকা বিয়োগ করছে। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? জি ভাইয়া। চেকটা অ্যাকচুয়ালি কয় টাকার চেক? 30 টাকার চেক। 30 টাকা। তাহলে যেহেতু একজন টাকা পাবে আমার কাছে 30 টাকা, তার মানে আমার দুই বই অর্থাৎ ব্যাংকও বিয়োগ করবে, ক্যাশ বুকও কি করবে? বিয়োগ করবে। হ্যাঁ। তার মানে উভয় বই থেকে কয় টাকা মাইনাস যাবে? 30 টাকা। হ্যাঁ। 30 টাকা। কিন্তু আমি যখন অঙ্ক করছি তখন আমার বই থেকে আমি বিয়োগ করছি 30 নাকি 300? আমি করছি 300। এই ভুলটা কিন্তু আমাদের অনেকেরই হয়, কারণ আমরা 3000 লিখতে যে অনেক সময় 30,000 লিখি, 30 টাকা লিখতে যে 300 লিখি। এই ভুলগুলো কিন্তু একটু খেয়াল রেখো সবাই। হ্যাঁ, সুতরাং আমি এখান থেকে বিয়োগ করছি 300 টাকা। তার মানে আমি কত টাকা বেশি বিয়োগ করছি? 270 টাকা। 270 টাকা আমি বেশি বিয়োগ করছি। তার মানে ব্যালেন্স মিলানোর জন্য 270 আমার এখন কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। বুঝছো না বোঝো নাই? জি ভাইয়া। করতে হবে। তার মানে খেয়াল করো, এই যে চেকটা আমি দিলাম, এই চেকটাকে ইস্যু করছিলাম নাকি রিসিভ করছিলাম? ইস্যু কইছে। তাহলে ইস্যুকৃত চেক কি কম লিখছি না বেশি লিখছি? বেশি লিখে বেশি লিখছি। তাহলে আমি এখানে নামটা লিখবো ইস্যু চেক ওভার স্টেটেড। ইস্যু চেক। ইস্যু চেক CHECK ওভার স্টেটেড। ইস্যু চেক ওভার স্টেটেড।
তাহলে ওভারস্টেটেড আমি কত টাকা এটা করছি? আরেকবার বুঝাবেন? ওভারস্টেটেড কত টাকা করছি? 270 টাকা। 270 300 মাইনাস আমি আমি 30। কিন্তু এরকম করে দেখাই দিব, হ্যাঁ, কিভাবে টাকাটা আসলো, 300 মাইনাস কত টাকা, এটা দেখাই দেবো, ব্যালেন্সটা দেখাই দেবো। ভাই এটা কি আমরাও দেখাবো? হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু লিখছি তুমিও লিখবা। আমি এত কষ্ট করে লিখতেছি, তা তুমি লিখবা না? তাহলে তো আমি মুখেই বলতে পারতাম। লেখা শেষ হয়েছে? জি আমি আবারও লেনদেনটা বলছি, ভুলটা কে করছে, ক্যাশ বুক নাকি ব্যাংক বুক? ক্যাশবুক। ক্যাশ বুক করছে। দেখো এখানে কিন্তু স্পষ্ট করে প্রশ্নে লেখা আছে ইউরো অন ডিপোজিটর বুক। ভুলটা কে করছে? ডিপোজিটর ক্যাশ বুক। ক্যাশবুক। ডিপোজিট। অর্থাৎ আমি যে কাজটা করব, অর্থাৎ আমি যে সংশোধনটা করব সেটা ক্যাশ বুকে সংশোধন করব, হয় যোগ করব না হয় বিয়োগ করব। নাহলে যদি বিয়োগ এখানে করবো। বলতো যে ইউরো অন ব্যাংক বুক বা পাসবুক, তাহলে আমি এই পাসবুকে হয় যোগ করতাম না হয় বিয়োগ করতাম। যেহেতু এখানে স্পষ্ট বিয়োগ করে বলে দিছে যে ডিপোজিটর বুক, তাহলে আমি এই ডিপোজিটর বুকে হয় যোগ করব না হয় কি করব, বিয়োগ করব। নাহলে বিয়োগ করবো। তাই এখানে ভুলটা ছিল এমন, টাকাটা ছিল 30 টাকার, একজন টাকা পাবে আমার কাছে, একজন পাওনাদার, তাকে 30 টাকাই দিছিলাম, 30 টাকারই কিন্তু তাকে একটা চেক দিছি, এটা সত্য কথা। কিন্তু আমি যখন আমার বইয়ে যখন লিখছি তখন আমি ভুল ক্রমে 300 টাকা লিখে ফেলছি, অর্থাৎ আমি 300 টাকা লেগেছে। 270 টাকা বেশি বিয়োগ করে ফেলছি। 270 টাকা বেশি। তাই আমি এখানে 270 টাকা যোগ করে দিলাম। ব্যাংক কিন্তু 270 করেনি, ব্যাংক অ্যাকচুয়ালি যে কাজটা ছিল 30 টাকার চেক, ব্যাংক কিন্তু 30 টাকায় বিয়োগ করছে। অর্থাৎ এখানে যতগুলো লেনদেন থাকবে সবগুলো লেনদেনে যে কোনো এক পক্ষে ভুল থাকবে। অর্থাৎ একটা জি ভাইয়া। লেনদেন কয়টা বইয়ে যোগ, ভুল মানে থাকবে। দুইটা বইয়ে লেনদেন লিপিবদ্ধ হবে, ক্যাশবুকে যোগ হলে পাসবুকে যোগ, পাসবুকে যোগ হলে ক্যাশবুকে যোগ, অর্থাৎ যে কাজটাই হবে সেটা উভয় বইতে হবে। হ্যাঁ, এখানে কাহিনী হয়েছিল 30 টাকার চেকটা ভুল ক্রমে আমি 300 লিখছিলাম, কিন্তু ব্যাংক কিন্তু সঠিক কাজটাই করছিল। এখানে সঠিক কি 30 টাকা না 300 টাকা? 30 টাকা। 30 30 টাকা। টাকা। এই জন্য ব্যাংক 30 টাকা বিয়োগ করছিল, আমি কিন্তু ওই সঠিক কাজটাই করব। আমি এখানে 30 বিয়োগ করছিলাম, 300 বিয়োগ করছিলাম, বেশি 270 বিয়োগ হয়ে গিয়েছিল, তাই এই 270 আমি এখন যোগ করে দিলাম। আর কোনো কাজ অ্যাড নেই। করে নিলাম। এবার আর কোনো লেনদেন আছে? নেই। না। না। লাস্টে তো আর কোনো লেনদেন নেই, তাহলে এবার আমরা ব্যালেন্সিং করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো ব্যালেন্সিংটা আমরা কিভাবে করব। অ্যাডের ঘরে দুইটা আসছে, তাই না? আমি এখানে একটা দাগ দেবো, তোমরা জি। ওখানে দাগ দাও। ও আল্লাহ, কি হলো, কেটে গেল কেন? আচ্ছা আমি আনডু করছি। এখানে এইভাবে দাগ দেওয়া যাবে না, কেটে যাচ্ছে কেন? বড় করে নামাই নিলে কি আসবে? এটা কোথায় চলে যাচ্ছে? নিচে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা তোমরা এখানে একটা দাগ দাও। হ্যাঁ, এই যে আমার দাগটা শো করছে দাগ। হ্যাঁ, জি ভাইয়া, করছে। দেখছি। আচ্ছা এখানে ঠিক কেমন করে একটা দাগ দাও, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ছেড়ে দিলে কেটে যাচ্ছে। তাহলে আমাদের আচ্ছা এখানে 54,700 টাকা দুইটা যোগ করে। তাহলে যোগ করে এই সোজা আসবে হচ্ছে 54,700 আচ্ছা, টাকা। আচ্ছা এখানে তোমার একটা দাগ, এটা কি ভাইয়া ব্যাংকের সাথে যোগ দিব এখন? হ্যাঁ দাঁড়াও আমি একটু দেখে নিই আমি কোনো এটার সমাধান, প্রবলেমটা সলভ করতে পারি কিনা। আচ্ছা তাও তো কেটে গেল, কেন গেল? ভাইয়া অঙ্ক তো মিলি নাই। মিলবে ভাই, কেন মিলবে না? আমার এই প্রবলেমটা কেন হচ্ছে? কেউ কি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারো ভালো? ভাইয়া আপনি ওই ড্র টেবিলটা মুছে দেন, ড্র টেবিল না দিয়ে এমনি বক্স তৈরি করে দিন, কিন্তু ড্র টেবিল দিচ্ছেন, এই জন্য টেবিল তৈরি হচ্ছে। ড্র টেবিল দিচ্ছি, তাই না?
হ্যাঁ ওটা ইরেজার। এটা তো ইরেজার তাই না? ভাইয়া সম্ভবত স্লিপ স্কেলটা দিয়ে দেখেন তো। insert table, draw table, insert table. এটা তো বারবি। কিন্তু এখন তার চেয়ে ড্রয়িং করে দেখাই দেন এখানে কোথায় কি দিই। আচ্ছা আমি এইটা আমি তো একটু ভাইয়া problem- আপনি আচ্ছা দাঁড়াও আমি একটু ভাইয়া প্রবলেম আপনি স্লিপ স্কেল মার্জি বা এইটাই যান যে দেখেন। ইনসার্ট অ্যাবভ দিয়ে দেখেন তো ভাইয়া। এইটা দিয়ে দেখেন তো একটু। এটা ওটা দিলে হবে না, ওটা দিলে হচ্ছে বক্সেরটা মুছবে, ও ওটা দিলে হবে না তো। আমি এখান থেকে একটা এখানে- দাগ দিতে চাচ্ছিলাম। অন্য কাজ করতে। ইনসার্ট অ্যাবভ দিয়ে দেখেন তো হয় কি ইনসার্ট অ্যাবভ ওইখানে টেবিলে যান আবার, ড্র টেবিল। কুইক টেবিল, ড্র টেবিল। ভাই 2 নাম্বার আসে না এটাই। বুঝছি না। ডিজাইন ড্র টেবিলে দিলে ভাই আপনি ডিজাইনে যান তো, ডিজাইনে। ডিজাইন তো মডেল জি অন্য কোনো কিছু হবে না, ডিজাইন হবে না। আচ্ছা ভাই আপনি লিখে বুঝাই দেন, আমরা বুঝে নিবানি, একটু স্পেস দিয়ে দেন আমরা বুঝে নিব। আচ্ছা তাহলে আমি এটা না হলে কাজ করি। আপনি স্পেস দিয়ে বুঝাই দেন, আমরা বুঝে নিচ্ছি, শেষ। আমি দেখি তো প্রবলেমটা একটু সলভ করা যায় কিনা অন্যভাবে। পার্টিকুলারটা শুধু এ করেন তাহলে থাকতে পারে, টোটালে দিলে কেটে যাচ্ছে। আচ্ছা যাক, আমি এটা আলাদাভাবে একটা সময় করে নিয়ে আমি করে দেখবানি। আমি তোমাদের একটু বলে যাই। এখানে এই যে আমি যেভাবে ড্রটা দেখাচ্ছি, স্ক্রিনটা যেভাবে দেখাচ্ছি এইভাবে লিখবা। হ্যাঁ এখানে দেখো, এখানে সেম ভাবে একটা দাগ দেবা, এই যে যেভাবে আছে এইভাবে একটা দাগ দাও। আচ্ছা দিছি হ্যাঁ ভাইয়া। দেখছি। দিছো? ভাইয়া আচ্ছা দেওয়ার পরে হ্যাঁ দিছি। হ্যাঁ এবার তাহলে তুমি এই নিচে লিখবা। হ্যাঁ হ্যাঁ এখানে 1,40,876 না 1,79,000 1,40,879 1,40,879। আচ্ছা তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে আমাদের 1,40,879 79 টাকা। হ্যাঁ হ্যাঁ 79 টাকা, এটা আমাদের টোটাল দাঁড়াবে। এবার আবারও খেয়াল করো, এখান থেকে এই সেম অ্যামাউন্টটাকে আবার এখানে লেখো, এখানে একটা দাগ হবে। হ্যাঁ মিলে গেছে। এখানে আরেকটা দাগ হবে। সবাই হ্যাঁ দেখছি ভাইয়া। দিছো? হ্যাঁ 11,401। 11,401 আচ্ছা এখানে দাগ দেওয়ার পরে এখানে আমার ব্যালেন্স দাঁড়াবে হচ্ছে 11,401। ভাই আউটস্ট্যান্ডিং চেক কি আবার সেকেন্ড কলামে আনবো? হ্যাঁ এই সেম অ্যামাউন্টটা আবার এখানে কপি করে দাও। এখানে সেম অ্যামাউন্টটা আবার এখানে কপি করে দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবারে 11,000 কত 400 কত টাকা আসছে? 1 টাকা 1 টাকা। 11,401 এটাকে দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দাও, নিচে দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দাও। দিছো? আচ্ছা এবার হ্যাঁ, এখানে একটু নাম লিখবা। এখানে নাম লিখবা কারেক্টেড ব্যালেন্স বা অ্যাডজাস্টেড ব্যালেন্স। কারেক্টেড লেখো CO ECT। এটা ব্র্যাকেট দেব না যেটা মাইনাস করছি? হ্যাঁ এইখানে ব্র্যাকেট দাও। এই যে এখানটা এটাকে ব্র্যাকেট দাও, যেটা মাইনাস আছে এখানটা ব্র্যাকেট দাও, তাহলে সুবিধা হবে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে লেখো কারেক্টেড ব্যালেন্স। স্পেস পড়ে গেছে। এরপরে স্পেস হয়ে গেছে। CE as per পাসবুক। ঠিক আছে, এই লাইনটা কিন্তু এই লাইনের সোজা হবে। হ্যাঁ
এই লাইনটা কিন্তু এই লাইনে সোজা হবে, এই যে 11,440 এর সোজা হবে এই লাইনটা, ঠিক আছে, যেখানে ক্লোজ করছো, ঠিক আছে। আর এই প্রবলেমটা আমি একটু কালকে সলভ করব, নি দেখি এটা কেন হচ্ছে, আলাদাভাবে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এখানেও সেম কাজটা করো, এখানে যে কাজটা করছো, এখানে যে ইস্যুতে করছি। তা হবে 13,776। আচ্ছা আচ্ছা, এখানে আমার টাকাটা কি নেমে গেল? হ্যাঁ ভাই নেমে গেছে টাকা। এটা ওইখানে হবে। আচ্ছা দাঁড়াও, এটা প্রবলেমটা এটা আমি সলভ করছি। মানে এই টাকাটা যাবে উপরে, এখানে হবে তাই না? হ্যাঁ তাহলে এখানে আমাদের টোটাল কত টাকা নামবে তাহলে? এখানে হবে তাহলে 13,776। 270 টাকা আবারও এই পাশে নিতে হবে, সরি 270, ওর নিচে টোটাল টাকা আসবে হচ্ছে তাহলে তোমার 13,776। 776 টাকা। আর ঠিক এখানে 23,075। 2375। এখানে হবে 2375 টাকা। এটা কিন্তু মাইনাস আছে, 2375। হ্যাঁ এটা ব্র্যাকেট চিহ্ন দাও, একটা মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দিয়ে আগের মতো করে এখানে একটু ব্যালেন্স নামাই ফেলো ভাইয়া 11,401। 75। তাহলে এখানে তাহলে এবার কত আসছে आंसर? 11,000 11,401। 11,401। এটাও ব্যালেন্স করে মিলাই দাও। আর এই সেম লেখাটা আবারও লেখো, শুধু এখানে নাম লিখবা, তাহলে তুমি হচ্ছে ওখানে ক্যাশ বুক হবে। এটা কিন্তু ক্লোজ করে দেবো। তাহলে এই দুইটা ব্যালেন্স যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে দুইটা ব্যালেন্স মিলে গেলে বুঝতে হবে যে আমাদের অ্যাকাউন্ট কি আছে, সঠিক আছে। ঠিক আছে। এটা আমরা মাইক্রোসফট আমাদের ইস্যু সেভ করি। আচ্ছা এবার বলো যে এই অঙ্কটা বোঝো নাই, কেমন কেউ আছো যে বোঝো নাই? না ভাইয়া। আচ্ছা বুঝতে পারলে ভালো, আর না ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে আমরা তো আমরা যেখানে মানে ইন্টারমিডিয়েটে আমরা করছিলাম ফার্স্টে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তারপরে অ্যানসার করার সময় ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক লিখতাম, মানে উল্টোটা লিখতাম বইটা। সেটা আমি বলছি, ওইটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্সের ক্ষেত্রে। আচ্ছা ভাই। আর আমরা করছি ডাবল ব্যালেন্স, বোথ ব্যালেন্স এভাবে লিখতে হয়। তুমি যেটা বলছো ওটা সিঙ্গেল ব্যালেন্স, সেটা আমরা শিখবো পরে। ওকে ভাই, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? না। তাহলে তো মনে হয় বুঝতে পারছো নাকি? জি ভাইয়া। আচ্ছা এই ব্যাংক রিকনসিলিয়েশনের অঙ্কগুলা এখন আমি নেক্সট দিন ক্লাস যখন নিব, আমি আবারও ব্যাংক রিকনসিলিয়েশনের এই অঙ্কটাই তোমাকে করাবো। এটা নিয়ে আমি আরো কয়েকটা অঙ্ক করব। তাহলে এখন কথা হচ্ছে কি, আমি এই অঙ্কটা যখন তোমাকে করব, আচ্ছা এখানে দাগ নাম্বার দিও আর এখানে কিন্তু রেকর্ড নাম্বার দিও, ঠিক আছে। এই অঙ্কটা আমি যখন করব তখন এই কোশ্চেনটা আমি তোমাকে কিভাবে সাবমিট করব একটু পরামর্শ দাও। সবার সামনে তো একটা কোশ্চেনের দরকার হবে। ওটা আগের দিন গ্রুপে দিয়ে দিই। আগের দিন দিয়ে দিবেন গ্রুপে, আমরা লিখে রাখবো। খাতায় লিখে রাখবা, বা যদি কোনো আলাদা কোনো ফোন থাকে তাহলে সেই ফোনে রাখলেও হবে। হ্যাঁ, এছাড়া কি অন্য কোনো ভালো কোনো পরামর্শ আছে যে এটা আলাদাভাবে অন্য কোনো ভাবে সলভ করা যাবে এই প্রবলেমটা? এই আর থাক, এই দুইটাই তো সমাধান ভাই দেখতে। আপনি কি হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা যাক, কোচিং এর বইয়ে তো আমার কাছে আপাতত নেই, এর জন্য প্রবলেম। আচ্ছা তাহলে আমি এর পরের দিন যে অঙ্কটা সলভ করব সেই অঙ্কটা আমি আবারও তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আর সবাই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং গ্রুপে অ্যাড আছো তো মনে হয় নাকি? জি ভাইয়া। আর গত ক্লাসের যে আমি একটা রিভিউ দিছিলাম ওইখানে সবাই একটু কমেন্টস করে দিও, যাতে অন্য স্টুডেন্টরা যাতে দেখতে পারে যে আদৌ আমাদের ক্লাসগুলো হয়, ঠিক আছে। আমি কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো করতেছি, আমি চাই যে এই কষ্টটা, কারণ এইখানে তো আমার মনে হয় না যে
আমরা এখানে অ্যাক্টিভ আছি 12 জন, হ্যাঁ 12 জন অ্যাক্টিভ আছে। এখানে যদি আমাদের 50 জন অ্যাক্টিভ থাকে আমাদের কি কোনো প্রবলেম হবে? বসার কি কোনো জায়গায় কোনো প্রবলেম? না ভাই। সুতরাং না আমার ভাইয়া। মনে হয় না যে স্টুডেন্ট বেশি হলে আমাদের কোনো প্রবলেম হবে, ঠিক আছে? তাহলে সেম প্রসেসে আমি একটা বাসার কাজ গ্রুপে অ্যাড করে দিব, সেটা তোমরা বাসায় বসে ট্রাই করো, আর একটা অঙ্ক আমি দিয়ে দিব, সেটা আমি নেক্সট ক্লাসে সলভ করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, ভাইয়া সুস্থ থাকো। আপনি কি হচ্ছে কোচিং এর সেই গ্রুপটা থেকে প্রশ্নগুলো করাচ্ছেন? কোচিং এর শীট থেকে বুঝিনি। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা। আচ্ছা, কোচিং এর যে বইটা, তাই? জি জি। কোচিং এর বইটা থেকে আমি আপাতত করাচ্ছি না, ঠিক আছে? ওই বইটা আমি দেখিনি, ওই বইটা আবার নতুন করে কারেকশন করছে তো আমি এটা দেখিনি। ওখানে কি ব্যাংক রিকনসিলিয়েশন ভাইয়া কি দেওয়া আছে? খুলনায় আপনি যদি আসছেন? এইটা কি ব্যাংক রিকনসিলিয়েশন শীটটা কি আছে ওখানে? মানে এই অঙ্কগুলো কি দেখতে আছে? হবে। ভাইয়া হ্যাঁ। এখন কি আর করাবেন আপনি? না না, এখন আর করাবো না। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি যদি বোর্ডের গুলোর থেকে দেন, প্রশ্নগুলো দেন, তাহলে মনে হ্যাঁ করেন হ্যাঁ, আমি সবারই বোর্ড, বইতে। সবার কাছে কি বই আছে? তাহলে প্রবলেম গুলো সলভ করা যাবে। বই কি আছে সবার কাছে? হ্যাঁ আছে ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া সবারই হ্যাঁ, কম বই বেশি মনে হয় আছে। আছে, আচ্ছা যাই হোক, কারোরই নাই এমন। আমি বলি, আমি সালের কোশ্চেন গুলোই দিব। যাদের বই আছে তাদের আর লেখার দরকার হবে না যদি খুঁজে পাও, আর যাদের বই নেই তারা একটু কষ্ট করে লিখে নিবা খাতায়, যেমন আজকে যে কাজটা করছো, তাহলে সুবিধা হবে আমার যা মনে হয়। এখন আমার জি ভাইয়া। একটাই মানে কোশ্চেন, এভাবে কি আদৌ কি শেখা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া যাবে। যাবে জি তো, ভাইয়া অবশ্যই জি ভাইয়া যাবে, যাবে। কারণ আজকে অঙ্কটা করে। আচ্ছা, যদি শিখতে পারো তাহলে আমার কষ্টটা সার্থক হবে, এটাই, আর কোনো কিছু না। হ্যাঁ, এটা আমাদের তো মনে হয় যে আমরা কোচিং এ বসে শিখতেছি। আচ্ছা যাক না, এটা ঠিক কোচিং এ কথা। না, তোমরা বাসায় বসে শিখতেছো, আমিও আমার বাসায় বসে আছি। ভাইয়া আপনি কি খুলনায় আসছেন? না না, আমি খুলনায় নেই, এটা আমার বড় ভাইয়ের পিসি দিয়ে আমি করছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো ফিডব্যাক আছে? ভাইয়া আমার টাকাগুলো ব্যাস খুলে দিয়েন, তাইলেই হবে। আমার টাকা দিয়ে দিব। ও আর যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে, আর এই গ্রুপের মতামত বা তোমরা যে ক্লাস করে কি ফিডব্যাক, ওইটা একটু ওখানে একটু কমেন্টস করো, যাতে অনেকে যাতে একটু দেখে বুঝতে পারে যে আদৌ ক্লাস হয়, এখানে ক্লাস করে শেখা যায়। আজকে মানে গত ক্লাস করনি এমন কে কে আজকে ক্লাসে অ্যাটেন্ড আছো? আমি আচ্ছা, রোদসি আছো, আর কি আছে? সুদীপ্ত মনে হয় গত ক্লাস করেনি। ভাই আমিও আগের দিন করেননি, হ্যাঁ, তার মানে আপনারা একটু কমেন্টস ভাইয়া করুন। ভাই আমি আছি। আপনার নাম সুদীপ্ত, তাই তো? হ্যাঁ জি ভাই, আমি আজকে তো ছিলাম না। নতুন আইডি দিয়ে করাচ্ছিলেন, হ্যাঁ, রোজ কি এক একটা আইডি দিয়ে করাবেন নাকি এই আইডি দিয়ে করাবেন? আমি বলি, যদি এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করা হয়, আজকে কি আমরা সবাই পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করছি না? জি 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 ভাইয়া। ভাইয়া পাসওয়ার্ড। এটা একটু সিকিউর আমার জন্য, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করলে হয়তো বা হ্যাকিং করা যায় না, কারণ এখানে তোমাদের কোনো প্রবলেম না, প্রবলেম আমার, আমি বারবার বলছি। আর অ্যাকচুয়ালি জুম সফটওয়্যার নিয়ে এই করোনা ভাইরাসের কারণে হঠাৎ করে জুমের যে প্লে স্টোরের বলো বা জি। যে কোনো স্টোরের বলো, জুমের যে ডাউনলোডের ইউজার ছিল 1 লাখের মতো ইউজার ছিল, 1 লাখ না 1.5 লাখ, সেটা হঠাৎ করে এই করোনার কারণে সবাই এই জুম সফটওয়্যারটা দিয়ে অনলাইনে ক্লাস করছে, রাজনৈতিক নেতারা তারা মিটিং করছে, সবকিছু করছে, যার জি কারণে ভাইয়া। এই জুম অ্যাপটা হ্যাক হয়েছে এমন একটা ধারণা আছে অনেকের, যার কারণে দেখা যাচ্ছে রাজনৈতিক বিষয়গুলো আলাপ আলোচনা, এক দেশের আলাপ আলোচনা অন্য দেশের কাছে এটা লিক হয়ে যেতে পারে। জি এই ভাইয়া। কারণে একটা সিকিউরিটি প্রবলেম, মানে সিকিউরিটি প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। এই কারণে একটা নিউজও আমি দেখলাম আর কি, আজকে দেখবা যে আমি একটা পোস্ট দিলে ওখানে একজন কমেন্টস করছে, আমার এক ফ্রেন্ড আছে, সে বলছে যে এটা তো নিয়ে একটু প্রবলেম আছে, দেখো একটা কমেন্টস জি ভাই, এটা তো যুক্তরাষ্ট্রে এটা ব্যান করে দিছে এই যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ব্যান অ্যাপটা। করছে, অনেক কিছু ব্যান করছে। এখন বিষয় হচ্ছে প্লে স্টোর, গুগল ব্যান করছে এটা আমি শুনছি, কিন্তু গুগল যদি ব্যান করেই থাকে তাহলে এখনো প্লে স্টোরে কিন্তু অ্যাপসটা এখনো আছে। জি ভাইয়া। ব্যান করলে প্লে স্টোরে থাকতো না। এখন হয়তো বা এটা নিয়ে একটা গুজব হতে পারে, যাই হতে পারে, আমাদের দরকার নেই, যেহেতু আমাদের হাতে অনেক অপশন আছে। ভাইয়া আমি ওই যে আমার এক বড় ভাই যে আর কি কম্পিউটারে বেশ এক্সপার্ট, সে আমাকে একটু সাজেশন দিল যে মাইক্রোসফটের টিম ভিউয়ার দিয়ে, অর্থাৎ মাইক্রোসফটের টিমস দিয়ে তুমি কাজটা করতে পারো। হ্যাঁ, আমি টিমসটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, ওটা দিয়ে যদি আমি করতে পারি তাহলে আমি তোমাদেরকে জানাবো। এবং টিমেরও মোবাইল অ্যাপস আছে প্লে স্টোরে, ঠিক আছে?
প্রসেসটা আমি জানাই দেবো এখন কি প্রসেস। একটা নির্দিষ্ট আইডি দিলে ভালো হয়, ঠিক আছে? কারণ না। আজকে আমি মনে করেন গতকালে আইডি দিয়ে ঢুকতে চেয়েছিলাম, মনে করেন অনেক ট্রাই করে না ঢুকতেছিলাম আমি না, বলি তারপর গ্রুপে নির্দিষ্ট যেতে আইডি পাইলাম। দিলে আমার সিকিউরিটি পারপাসে আমার প্রবলেম হয়। যখন আমি ওই আইডি দিব প্রত্যেকে যখন ওইটাতে লগ ইন করে ট্রাই করবে, আমার পিসিতে অল টাইম নেট কানেকশন দেওয়া থাকে। হ্যাঁ, এর জন্য আমি প্রত্যেকবারের জন্য আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি, ঠিক আছে? ওই আইডি পাসওয়ার্ডটা, এই যে আইডি তার মানে পাসওয়ার্ডটা যেটা আছে, এটা শুধুমাত্র এই যতক্ষণ আমি এখানে অ্যাক্টিভ থাকবো ততক্ষণ এটা দিয়ে কাজ করবে। আমি যখন কেটে দিব এটা র্যান্ডমলি এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর কি ভাইয়া আর একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আপনি যেদিন যেদিন ক্লাস নেবেন এই টাইমে ক্লাস নিলে বেশি ভালো হয় সম্ভবত। এই টাইমে নিলে ভালো হয়, তাই? হ্যাঁ। আচ্ছা, সবার কি টাইম ভাইয়া নিয়ে বিশেষ করে সন্ধ্যার পর নিলে ভালো হয়। ভাই এই টাইমও ঠিক আছে ভাইয়া। আচ্ছা, একটু সবাই একটু মতামত দেন যে কোন টাইমটা হলে ভালো হয়। জি ভাই, এই টাইমে শুরু করলে জি ভালো হয়। ভাইয়া, তাহলে এটা আমি নেন। এখন এটা তোমাদের সুবিধা বা তোমাদের দৃষ্টিকোণ থেকে বলছো। আমার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এই টাইমটা আমার জন্য একটা ভার্টিক্যাল টাইম, কারণ আমার তো সারা জীবন এইম এইটা না, আমার তো একটু পড়াশোনা আছে, তাই না? আচ্ছা ভাই, তাহলে আপনার যে সময় হয় আপনি সেই এটা আমার সময়, আপনি সুবিধা বিকাল হয় যে দুপুরে নেন। হ্যাঁ, আমরা নরমালি কোচিং এ ক্লাস করি কয়টায়? 3টার সময় না? 3টায়। হ্যাঁ, জি আমরা ভাইয়া। 3টায় কন্টিনিউ করি। যদিও সবার একটু প্রবলেম থাকে, একটু স্যাক্রিফাইস করো অন্তত আমার জন্য, আচ্ছা ঠিক আছে? ভাইয়া। কারণ সন্ধ্যার পরে ঠিক এটা নিয়ে আছে। বসলে বা ল্যাপটপ বা পিসিটা অন করলে দেখা যায় মনে হয় যে ইউটিউব দিয়ে একটা গান শুনি, একটা ইয়ে করি, একটা ফেসবুকে ঢুকলে তো 1 ঘন্টা কেটে যায়, ঠিক আছে? এই খালি কারণে আমরা আমাদের পরে দোষ। ক্লাস করি, ঠিক প্রতিদিন আছে? কি গ্রুপ থেকে নতুন আইডি আমাদের নিতে হবে নাম্বার? যদি আমি হ্যাঁ। জুম দিয়ে ক্লাস করাই তাহলে প্রত্যেকদিন আইডি পাসওয়ার্ড চেঞ্জ হবে এবং আমি সেটা জানাই দেবো। আর যদি জুম ছাড়া আমি যে নতুন প্রসেসের কথা আচ্ছা বললাম, যে টিমস এর কথা, সেটার প্রসেসটা আমি এখনো জানি না ঠিক মতো, ওটা জেনে আমি সবাইকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা যেই থাকুক, সে আমাদের কোচিং এ পড়ুক বা নাই পড়ুক, বা সে বাংলাদেশে যেখানেই থাকুক না কেন, তাকে একটু বলো যে ভাই এরকম একটা ফ্রি কোর্স করাচ্ছে, তুমি যদি চাও এখানে করতে পারো, কোনো সমস্যা নেই, ভাইকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর যদি তোমরা অনেক মনে করো যে না বাইরে কিছু টাকা পয়সা দিব, তাহলে দিতে পারো, আমার অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ভাইয়া ধন্যবাদ আচ্ছা, আপনাকে। ঠিক আছে। শালা আজকে তো তাড়াতাড়ি